দেখেন এই ছাত্ররা এই বিপ্লবটা করে দিছে, করে দেওয়ার পরে বাংলাদেশে আর কিছু না হোক রাজনৈতিক দলগুলো একটু নিঃশ্বাস ফেলতে পারছে। এই 5ই আগস্টের পরে অনেক আমলাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা হয়েছে। রাজনৈতিক দলগুলো এমপি মন্ত্রী হওয়ার একটা স্বপ্ন মানে চিলিক মারছে, তারা তো ওগুলো ভুলেই গেছে। রাজনৈতিক দলগুলো কোনোদিন বাংলাদেশে এমপি মন্ত্রী হইব এটা তো ভুলেই গেছে। তারা ভাবছে এটা তাদের জীবনে আর আসবে না। এই 5ই আগস্টের পরে সে স্বপ্নটা আবার জাগরিত হয়েছে এবং সর্বোপরি এদেশের মানুষের মধ্যে একটা স্বপ্ন, একটা ফ্যাসিবাদের পতনের পর বাংলাদেশের বর্তমান সময়কে আপনি কিভাবে দেখছেন? ফ্যাসিবাদের পতনের পর বাংলাদেশের মানুষ এখন, বাংলাদেশের মানুষ নয় শুধু, বাংলাদেশের রাজনৈতিক দল থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এখন শুধু দোয়া ইউনুস পড়তেছে। ঠিক আছে, কেন দোয়া ইউনুস পড়তেছে আপনাকে এটা বলতেছি এইভাবে। দোয়া ইউনুস মানে ডক্টর ইউনুসের বন্দনা নয় কিন্তু, ঠিক আছে। দোয়া ইউনুস কি জানেন তো? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানে মানে আল্লাহ, আমি আমার উপরে অপরাধ করছি, তুমি আমাকে উদ্ধার করো। এখন বাংলাদেশের মানুষ শুধু এখন দোয়া ইউনুস পড়তেছে। মানুষ এই 5ই আগস্টের বিপ্লবের পরে যা চাইছে তা কিন্তু পায় নাই। না পাওয়ার কারণে মানুষ এখন এই শুধু এখন সর্বস্তর দেখুন রাজনৈতিক দলগুলো সবাই দোয়া ইউনুস পড়তেছে। মানুষ তো দোয়া ইউনুস পড়তেছে সেই স্বাধীনতার পর থেকে, এই ইয়ের পর থেকে মানে দোয়া ইউনুস পড়া কিছু বন্ধ দিছিল, কিন্তু এখন আবার নতুন করে দোয়া ইউনুস পড়তেছে। তারপরে সমস্ত রাজনৈতিক দলগুলো এখন দোয়া ইউনুস পড়তেছে। তার মানেটা হচ্ছে তাদের সামনে কি তার জানা নেই, তাদের কোনো কিছু, মানে একটা উদ্দেশ্যহীন লক্ষ্যহীন গন্তব্যের দিকে ছুটছে। তার জন্য সবাই দোয়া ইউনুস পড়তেছে। কী হয় দেশের কেউই জানে না, শুধু এখন আল্লাহর উপর ছাড়িয়ে দিচ্ছে সব কিছু। সব আল্লাহ উপর থেকে যদি যেরকম 5ই আগস্ট বিপ্লব আল্লাহ করাই দিছে, ঠিক এই দেশকে যদি উদ্ধার করে একমাত্র যদি আল্লাহ করতে পারে। নাহলে কেন এই দোয়া ইউনুস পড়তেছে আপনি দেখবেন। এই স্বৈরতন্ত্র আমরা, ফ্যাসিজম আমরা তাড়াইছি, শেখ হাসিনাকে আমরা তাড়াইছি। তাড়ানোর পরে এখন নতুন নতুন কথা আবিষ্কার হচ্ছে যে সোশ্যাল ফ্যাসিজম, সামাজিক স্বৈরাচার চলতেছে দেশে। মানে এক একটার পর একটা আমরা বিভিন্ন বয়ানের দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদেরকে আমাদের মানুষগুলোকে, মানুষ তো এত কিছু বুঝতে চায় না। আপনি কেন বুঝবে? মানুষ বিপ্লব, মানুষের কাজ মানুষ করে দিছে। দেখেন এই ছাত্ররা এই বিপ্লবটা করে দিছে, করে দেওয়ার পরে আজকে আমি তো মনে করি, দেখেন একটা করুণ মানে দুর্ভাগ্যটা কি জানেন, যে এই বিপ্লবটা করার ফলে, এই 5ই আগস্ট বিপ্লবের ফলে বাংলাদেশে আর কিছু না হোক রাজনৈতিক দলগুলো একটু নিঃশ্বাস ফেলতে পারছে। আর কিছু না হোক, দীর্ঘদিন থেকে রাজনৈতিক দলগুলো একটা সারা বাংলাদেশ একটা কারাগারে পরিণত হয়েছে। সে কারাগার থেকে মনে হচ্ছে যেন সমস্ত জানালা দরজা খুলে দেওয়া হয়েছে। একটা দীর্ঘশ্বাস ফেলছে রাজনৈতিক দলগুলো। এই 5ই আগস্টের পরে ম্যাডাম খালেদা জিয়া বন্দিদশা থেকে মুক্তি পাইছে। উনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলছে। আজকে উনি বিদেশে চিকিৎসা নিচ্ছেন, একটু বাঁচার আশা দেখছেন। শান্তিতে মরার একটা সুযোগ হয়েছে ওনার, শান্তিতে। এই 5ই আগস্টের পরে আমাদের বহুত সুশীল সমাজের চাকরি বাকরির ব্যবস্থা হয়েছে। আমাদের অনেক বুদ্ধিজীবী মানে তসবি এবং জায়নামাজ নিয়ে শুধু মসজিদে আর বাসায় পায়চারি করত। ঠিক আছে, বহু সরকারি কর্মচারী, আমলা, রিটায়ার্ড আমলা কর্মচারী, তারপরে আপনার বুদ্ধিজীবী মানে ওল্ড হ্যাগার্ড, বয়স্ক, যারা বয়স্ক মানে শুধু মরার প্রহর গুনছিল, মসজিদে তসবি এবং জায়নামাজ নিয়ে মসজিদ এবং বাসায় আসা যাওয়া করত। এদের একটা গতি হয়েছে। অনেক আমলাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা হয়েছে। রাজনৈতিক দলগুলো
এমপি মন্ত্রী হওয়ার একটা স্বপ্ন মানে চিলিক মারছে। তারা তো ওগুলো ভুলিয়ে গেছে। রাজনৈতিক দলগুলো কোনোদিন বাংলাদেশে এমপি মন্ত্রী হইব এটা তো ভুলেই গেছে। তারা ভাবছে এটা তাদের জীবনে আর আসবে না। এই 5ই আগস্টের পরে সে স্বপ্নটা আবার জাগরিত হয়েছে না? আচ্ছা। এবং সর্বোপরি এদেশের মানুষের মধ্যে একটা স্বপ্ন, একটা স্বাধীনতার, নতুন স্বাধীনতার স্বাদ তারা পাইছে। দেশের এই অবস্থায় আপনি এখন কি দেখলেন? যারা এটা ঘটাইছে, যেই ছাত্রদের নেতৃত্বে এটা ঘটছে এবং যেই সেনাবাহিনীর নেতৃত্বে এটা হয়েছে, ছাত্ররা এবং সেনাবাহিনী, এই দুইটা গোষ্ঠী এবং এই দুইটা শক্তি, এই দুইটা দেশপ্রেমিক শক্তি অবস্থা দৃষ্টিতে এখন মনে হচ্ছে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াচ্ছে। কিভাবে? আজকে ছাত্রদের কাজ ছাত্ররা করে ফেলছে, বিপ্লব করে ফেলছে। তারা তো সব কিছু করা সম্ভব নয়, বা তাদের ভুল ভ্রান্তি হইতেই পারে, স্বাভাবিক, তাদের অভিজ্ঞতা নাই। এই ছাত্রদের কাজ করছে, বিপ্লব করছে। মুরব্বীদের কাজ করতে পারে নাই। ছাত্ররা বড় আশা করে এই মুরব্বীদেরকে বসাইছে ক্ষমতায়, মানে অ্যাডভাইজারি কমিটিতে। এই অ্যাডভাইজারি কমিটিটা ছাত্রদের আশা আকাঙ্ক্ষা, তাদের ইচ্ছা অনিচ্ছাকে ইচ্ছা মতো করতে পারে নাই, ইচ্ছা হোক অনিচ্ছায় করতে পারে নাই। না করতে পেরে তারা জাতিকে ডেলিভারি করতে পারে নাই। যেহেতু জাতিকে ডেলিভারি করতে পারে নাই, জাতি এখন ভাবতেছে যে এই বিপ্লবটা করে শান্তি পাইছি ঠিকই, কিন্তু স্বপ্ন দেখছি ঠিকই, কিন্তু স্বপ্ন বাস্তবায়ন হইবে বলে মনে হচ্ছে না। এটা এক ধরনের ফিকে হয়ে গেছে, ফিকে হয়ে যাচ্ছে। ফিকে ছাত্রদের কারণে হয় নাই, এই সেনাবাহিনীর কারণে হয় নাই। তাদের কাজ তারা করে দিছে, তারা তো সব কিছু করতে পারবে না, সম্ভব নয়। বাকি কাজটা করবে মুরব্বীরা। সেই মুরব্বীরা, এই বয়োবৃদ্ধ লোকেরা যারা মসজিদ তসবিহ এবং জায়নামাজ নিয়ে মসজিদে আসা যাওয়া করতো, তারা ভাবছে যে আমাদের তো আর কিছু হবে না আমাদের দ্বারা। হঠাৎ করে দেখলো, ঘুম থেকে উঠে দেখলো তারা অ্যাডভাইজার হয়ে গেছে। তো তারা এখন এই সার্ভিস দিতে পারলো না, ডেলিভারি করতে পারলো না, মানুষের এই আশা আকাঙ্ক্ষা ধারণ করতে পারলো না, সেই ইচ্ছা অনুযায়ী চলতে পারলো না। চলতে না পারার কারণে সমস্ত দোষ, সমস্ত আসামির কাঠগড়ায় এখন ছাত্রদেরকে আগামী দিনে পড়তে হচ্ছে বলে মনে হচ্ছে। এবং সেটার নমুনা আমরা লক্ষ্য করছি। ছাত্রদেরকে আপনারা ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, কিন্তু এই অ্যাডভাইজারি কমিটিরাই, এরাই এই যে যারা এই জ্ঞান পাপী, এই পাপিষ্ঠ, হ্যাঁ, এই বলবো যাদের কোনো চিন্তার চেতনা এবং তাদের নিজস্ব কোনো থট নাই, তাদের নিজস্ব কোনো কমিটমেন্ট নাই, নিজস্ব কোনো জগৎ নাই এবং নিজস্ব কোনো চিন্তাও নাই, এই ছাত্রদেরকে আজকে বিপদে ফালাচ্ছে বলে মনে হচ্ছে। এই কোমলমতি শিশুরা, বাচ্চারা, এই যে 132টা শিশু মারা গেল, হ্যাঁ, আমি মনে করি এদের কারণেই আজকে তাদের সে সাহস নাই। দেখেন, আজকে আপনাকে আমি এই কথাটা প্রাসঙ্গিক হবে, আপনি একটু শুনেন কেন বললাম কথাটা। আজকে এই বিপ্লবের পরে বাংলাদেশের এই ডক্টর ইউনূসের নেতৃত্বে সমস্ত সুশীল সমাজ যদি একত্র হয়ে এই সরকারকে সহযোগিতা করত, আমি রাজনৈতিক দলগুলোকে আলাদা রাখলাম। আপনি আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি রাজনৈতিক দলগুলোকে আলাদা রাখলাম, যেহেতু এই সময় রাজনৈতিক দলের কাজ না। রাজনৈতিক দলের কাজ হচ্ছে যখন তারা নির্বাচিত হবে তখন তাদের কাজ। এই সরকার গঠিত হওয়ার পরে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকারটাকে যদি বাংলাদেশের সমস্ত সুশীল সমাজ, যারা নিজেদেরকে সুশীল বলে দাবি করে, যারা নিজেদেরকে দেশের মাথা বলে দাবি করে, যারা দেশের মুরব্বী বলে দাবি করে, এরা যদি একত্র হইতে পারত এবং একত্র হয়ে ডক্টর ইউনূসকে সাহায্য করতে পারত। এরা সবাই বসে আছে কখন তার ডাক পড়বে, কখন তাকে কমিশনের প্রধান বানাবে, কখন তাকে কোন পদ দিবে, কোন কমিশন, কোনো রিফর্মসের তাকে চিফ বানাবে, এটার অপেক্ষা বসে আছে। তারা সবাই সম্মিলিতভাবে যদি সহযোগিতা করতো ছাত্রদেরকে, এই সরকারকে, তাহলে পরিস্থিতি হয়তো অন্যটা হইতো। কেন হইতো কথাটা আমি আপনাকে বলি। 5ই আগস্টের পরে
মানুষ এরকম একটা কিছু চাইছে। মানুষ চাইছিল যে সবাই একত্রিত হবে। এখন একত্রিত রাজনৈতিক দলগুলো একত্র হওয়ার দরকার নেই। এরা যদি একত্রিত হতো, কেন আপনি ডক্টর ইউনূসের আশেপাশে আপনি রেহমান সোবহানের মতো লোকরে আনতে পারলেন না? দেখেন, কেন ডক্টর ইউনূস আপনার শিখ স্যার ডক্টর সিরাজ ইসলাম চৌধুরীকে আনতে পারলেন না সাথে? কেন ডক্টর আপনার এই যে যার বাবা বা যার ছেলে মারা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সম্ভবত উনি চেয়ারম্যান ছিলেন, প্রফেসর ছিলেন, আবুল কাসেম ফজলুল হক, ডক্টর আবুল কাসেম ফজলুল হক কেন তারপরে এরকম বাংলাদেশে বাঘা বাঘা ডক্টর, বাঘা বাঘা বুদ্ধিজীবী, বাঘা বাঘা সুশীল সমাজ, বাঘা বাঘা এনজিও প্রধান এবং বাঘা বাঘা দেশের এই ব্যক্তিদেরকে আপনার আশপাশে আনতে পারলেন না? এরা সবাইকে, এদের সবার উইজডম, বুদ্ধিমত্তা, রাজনৈতিক প্রজ্ঞা, এদের সবার রাজনৈতিক প্রজ্ঞা অনেকের এখানে যারা আছে এই পরিষদে, বর্তমান সরকারের পরিষদে, এদের চেয়ে অনেক অনেক বেশি। সেখানে তারপর ডক্টর সলিমুল্লাহর মতো লোকরে, ঠিক আছে, এরকম যারা রাজনীতি সমৃদ্ধ, রাজনৈতিক জ্ঞান সমৃদ্ধ বুদ্ধিজীবী যারা আছে, যারা শুধু বুদ্ধি বিক্রি করে চলে না, এরকম লোকদেরকে যদি উনি এই সরকারের আশপাশে রাখতে পারতেন, তাহলেও এক ধরনের দেশে এবং দেশের বাইরে একটা ইমেজ তৈরি হইতো। একটা, এখন শুধু এখানে দেখেন একজন ডক্টর ইউনূস, তাও উনি সেভাবে সার্ভ করতে পারছেন না, কারণ এটা একটা টিম লাগে। সুতরাং আমি যে কথাটা বলবো, এই সরকার যদিও নন পলিটিক্যাল, কিন্তু পলিটিক্যাল সরকারের দাদা। আপনি এটাকে নন পলিটিক্যাল বলে এটাকে উড়াই দেওয়ার কিছু না। আপনি এই সরকারে যারা থাকবে, থাকা উচিত, প্রত্যেকেই রাজনৈতিক দলগুলোর দাদা, রাজনৈতিক দলগুলোর গুরু। ওনারা হচ্ছে গুরুদের গুরু। বাংলাদেশে এরকম সব গুরুদের গুরুকে আপনি একত্র করতে পারেন নাই, আপনি একই আমব্রেলার নিচে আনতে পারেন নাই। তাহলে হয়তোটা কি, তাহলে আমাদের দেশের রাজনৈতিক যে অপরাপর শক্তিগুলো আছে, বিশেষ করে পলিটিক্যাল পার্টিগুলো আছে, তারা আজকে এইভাবে অস্ত্রধার চোখে দেখতো না। আপনার আশপাশে যদি রেহমান সোবহান থাকতো পাশে, আশেপাশে, তাহলে বাংলাদেশেও অন্য রাজনৈতিক দলগুলো আপনাকে কথা বলতে হুঁশিয়ার করে কথা বলতো। আপনি ওই এমন কিছু অ্যাডভাইজার রাখছেন না, আপনি মানে মোস্তফা ফারুকীকে একটা একটা বালক, মানে এই ধরনের লোকরে রিক্রুটমেন্ট করে এই পরিষদটাকে একটা মানে মানে খেলার পাত্র, একটা ফার্সিক্যাল অবস্থায় আপনি নিয়ে গেছেন।